হচ্ছে AGT Live 24/7। ये है AGT Live 24/7। This is AGT Live 24/7। বিচলিত হবেন না। পাকিস্তান যদি পরমাণু বোমা বিস্ফোরণের চেষ্টা করে, পরদিন পাকিস্তানের মানুষ আর সূর্য দেখবে না। এই ছিল ভারতবর্ষের ভূমিকা। আর আজকে অপারেশন সিঁদুর যখন সেখানে সাফল্যের দোরগোড়ায়, পেহেলগামের সন্ত্রাসবাদীদের প্রায় ধরার মুখে, পাকিস্তানে ওয়ান্টেড সন্ত্রাসবাদী যারা পালিয়ে আসছিল তাদেরকে নির্মূল করার মুখে, সেই সময় ট্রাম্পের ধমকে মোদিজি এতটাই বীরত্ব অর্জন করেছিলেন যে ভগবানের সন্তান, তিনি বিশ্বগুরু, এতটাই বিশ্বগুরু যে আমেরিকার ধমকের কাছে নতি স্বীকার করে ওই ভারতীয় সেনাদেরকে ফিরিয়ে নিয়ে আসলেন। এ কথার উত্তর কেন, তার পেছনে কি লুকানো আছে, এ কথা কেউ জানে না। এর সাথে শুধু যুক্ত করতে চাইব, ওই বিজয় দিবসে, কার্গিল বিজয় দিবসে অটলজির এই যেমন ভূমিকা ছিল, আরেকটা কথা না বললে দেশবাসীর সামনে পরিষ্কার হবে না, মানুষের সামনে পরিষ্কার হবে না। আপনাদের সকলেরই স্মরণ আছে, কার্গিল যুদ্ধে যেই অস্ত্রটা সবচাইতে মুখ্য ভূমিকা পালন করেছিল, যার ছবি এখানে দেওয়া আছে, বোফোর্স কামান। এই বোফোর্স কামান নিয়ে সে পরিকল্পিতভাবে সারা দেশে রটিয়ে দেওয়া হয়েছিল। সিএজিকে দিয়ে তদন্ত করিয়ে রিপোর্ট দেওয়া হয়েছিল যে বোফোর্স কামান ক্রয়ের ক্ষেত্রে ঘোষ দুর্নীতি জড়িত ছিল। আর এতে তৎকালীন আমাদের দেশের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আর ওনার পরিবার, সোনিয়া গান্ধীর পরিবার যুক্ত। এটা যেমন প্রচার করা হয়েছিল, আর বলা হয়েছিল এই যে বোফোর্স কামান তার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। যারা করেছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে বিজেপি আর হচ্ছে সিপিআইএম দল, যারা এই প্রচারটাকে তীব্র থেকে তীব্রতর করে তুলেছে। শুধু বোঝার জন্য বলছি, অটল বিহারী বাজপেয়ী বিজেপি দলের নেতা, এনডিএর প্রধানমন্ত্রী, কার্গিল যুদ্ধে পাকিস্তানকে মোকাবেলা করার প্রশ্নে এই বোফোর্স কামানের উপরই নির্ভর করেছিল। ফলে থেকেই বোঝা যায় সে প্রচারটা কি ছিল। আর যত রকমের তদন্ত, সে সিবিআই থেকে শুরু করে কোর্ট, সব পর্যায়ের তদন্তেই প্রমাণ হয়েছে যে এই সাথে কোনো রকম দুর্নীতির প্রশ্ন নেই। রাজীব গান্ধী বা সোনিয়া গান্ধীর পরিবারের তো জড়িত থাকার কোনো প্রশ্নই নেই। কিন্তু পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, রাজীবজি জীবদ্দশায় তা জেনে যেতে পারেনি। আজকে এটাকে দেশবাসীর কাছে জানানোর প্রশ্নে আমি এই কথাগুলি তুললাম। আর একটা কথা বলে আমি আমার কথা বলা শেষ করব। আজকে মোদিজি যে এর পেছনে, মোদিজি জানেন আপনারা, এখন তো যে কোয়াড যুদ্ধ, আমেরিকার যে কোয়াড যুদ্ধ জোট, এর অন্তর্ভুক্ত দেশ হওয়া সত্ত্বেও কি এমন দুর্বলতা যে আমেরিকার ধমকের কাছে সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার না করে চলে আসলো। শুধু তাই না, আমেরিকার প্রেসিডেন্ট এই নিয়ে 27 বার দেশে বিদেশে বলেছে যে হ্যাঁ, আমি ভারত এবং পাকিস্তানকে বাণিজ্য চুক্তির কথা বলে আমি যুদ্ধবিরতিতে রাজি করিয়েছি। পাকিস্তানের কোনো ইন্টারেস্ট থাকতে পারে, আপনাদের গাতারতে বলছি, রাজ্যবাসীর গাতারতে বলছে, ভারতবর্ষ ওই আমেরিকার উপর আমাদের কি ব্যবসার কি এমন নির্ভরতা? মাত্র আমাদের যা রপ্তানি হয়, বিদেশে রপ্তানি হয়, তার 18% আমেরিকায় রপ্তানি হয়। এক হলেই কি আর না হলেই কি, এ নয়, আসল কোনো গাঢ় রহস্য লুকিয়ে আছে, যার সাথে মোদি বান্ধব আদানির স্বার্থ জড়িত। এর সাথে মোদির স্বার্থ ওতপ্রোতভাবে জড়িত। না হয় এমন হওয়ার কথা না। মোদি তো কিছু বলছে না, আমেরিকার প্রেসিডেন্ট সম্পর্কে কিছু বলছে না, নিঃশব্দে মেনে নিচ্ছে। আমেরিকার যে বিমান অচল, যুদ্ধ বিমান অচল, এ কিনতে বাধ্য করছে মোদি নিশ্চুপ। কর নিয়ে মোদি নিশ্চুপ, বাণিজ্য কর নিয়ে, সব নিয়ে মোদি নিশ্চুপ। এমনকি পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের মদতদাতা নয়, পাকিস্তান সন্ত্রাসবাদ
সন্ত্রাসবাদকে মোকাবেলা করার প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এ কথা বলা সত্ত্বেও মোদি নিশ্চুপ। আসল বিষয়টা হয়তো যে লুকায়িত রহস্যটা হয়তো আদানি মামলা, যে মামলা আমেরিকার আদালত স্থগিত করেছে, ওই শেয়ার কেলেঙ্কারি মামলা আর ঘোষ মামলা। এই মামলায় আদানি গ্রেপ্তার হলে হয়তো এমন কিছু বেরিয়ে আসবে যাতে ভারতে রাজনৈতিক ভূমিকম্প হতে পারে। এই আশঙ্কার ফলেই হয়তো মোদিজি চুপ। ফলে সেই অবস্থায় দাঁড়িয়ে আজকে কার্গিল বিজয় দিবসে আমরা ভারতবাসীর কাছে, ত্রিপুরাবাসীর কাছে আমরা বলবো, আজকে ভারতের মান সম্মান ওই আমেরিকার কাছে যে বিকিয়ে দেওয়া, আমাদের মান সম্মান ভুলণ্ঠিত করে দেওয়ার যে নীতি মোদিজি গ্রহণ করেছে, এ থেকে ভারতকে ফিরিয়ে আনতে গেলে পরে আমরা যত দ্রুত মোদিজি এবং বিজেপিকে দেশে সরকার থেকে তাড়াতে পারবো ততই ভারতের মঙ্গল। সেই ক্ষেত্রে ত্রিপুরাবাসী আগামী দিনে ঐক্যবদ্ধ প্রয়াস নেওয়ার ক্ষেত্রে ত্রিপুরাবাসীকে আমরা প্রদেশ কংগ্রেস আমরা আমাদের যে দায়িত্ব ভূমিকা আমরা প্রতিপালন করব। এতে আমরা রাজ্যবাসীর সহযোগিতা চাইব। এটাই আমার মনে হয় এই সময়ে কার্গিল যে বিজয় দিবসে, এই দিবসে রাজ্যবাসীর এটাই শপথ নেওয়া উচিত। এটাই আমরা রাজ্যবাসীর কাছে এই আবেদন রেখে আমি আমার কথা বলা শেষ করছি। আজকে তো আপনারা অবগত আছেন যে আজকের দিনটা হচ্ছে কার্গিল বিজয় দিবস। আমরা জাতীয় কংগ্রেসের সিদ্ধান্তক্রমে প্রদেশ কংগ্রেস আমরা বরাবরের মতো আজকেও এই দিনটাকে গুরুত্বের সহকারে প্রতিপালন করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আমরা এই স্মরণ অনুষ্ঠান আমরা শুরু করেছি। এতে আমরা কয়েকটা বিষয় আপনাদের মাধ্যমে এই সময়ে অত্যন্ত জরুরি বিষয় রাজ্যবাসীকে অবগত করতে আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। প্রথমেই যেটা বলতে চাই, কার্গিল যুদ্ধে যারা আমাদের দেশের বীর জওয়ানরা, যারা পাকিস্তানি সৈন্য এবং সন্ত্রাসবাদীদের মোকাবেলা করতে, কার্গিল পাহাড়কে মুক্ত করতে যারা শহীদের মৃত্যুবরণ করেছিলেন, তাদের সকলের প্রতি আমরা আবারও গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের আত্মীয় পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ওই যুদ্ধের সময়ে যারা বেশ অসামরিক যারা লোকজন যারা নিহত হয়েছিলেন, শহীদের মৃত্যুবরণ করেছিলেন, তাদের স্মৃতির প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা এই সময়ে যে বিষয়টা আপনাদের মাধ্যমে নজরে নিয়ে যেতে চাই, ওই সময়ে ভারতবর্ষ আর আজকের ভারতবর্ষের মধ্যে বলা যায় আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। আমি খুব বেশি উদাহরণ দেব না, আমি শুধু বলবো যে ভারত স্বাধীনতার পর ভারতের যে বৈদেশিক নীতি, সেটা ছিল একটা স্বাধীন এবং বলা যায় নিজস্ব কোনো জোটের অন্তর্ভুক্ত না হওয়া, তার একটা স্বাধীন নীতি দ্বারা ভারত পরিচালিত হয়ে আসছিল। 2014 পূর্ব পর্যন্ত সেই নীতিটা অক্ষুণ্ণ ছিল। এটা 1961 সালে আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমাদের দেশের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর উদ্যোগে সে সময় পৃথিবীর আরও কিছু কিছু দেশ যারা আমেরিকার জোটভুক্ত নেটোতে বা রাশিয়ার নেতৃত্বাধীন ওআরএস জোটের অন্তর্ভুক্ত ছিল না, এমন কতগুলি দেশ মিলিতভাবে জোট নিরপেক্ষ গোষ্ঠী একটা গড়ে তুলেছিল। দিনে দিনে এটা শক্তিশালী হয়েছে। বিশেষ করে শ্রীমতী গান্ধীর সময়কালে এটা অনেক শক্তি অর্জন করেছিল, আমি সেই সমস্ত বলতে চাই না। আজকের পেহেলগাম পরবর্তী আমাদের অপারেশন সিঁদুর, এই সম্পর্কে বোঝার জন্য আমি শুধু বলছি, শ্রীমতী গান্ধী দেশটাকে যেই জায়গায় নিয়ে গিয়েছিলেন 1971 সালে
তৎকালীন পূর্ব পাকিস্তানের যে মুক্তিযুদ্ধ, ওই মুক্তিযুদ্ধ যখন শুরু হয়ে গিয়েছিল, আমেরিকার প্রেসিডেন্ট আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রয়াত শ্রীমতী গান্ধীকে ডেকে পাঠিয়েছিলেন, আপনার সাথে কিছু জরুরি আলোচনা আছে, দয়া করে আপনি হোয়াইট হাউসে আসুন এত অমুক তারিখে। শ্রীমতী গান্ধী যথারীতি হোয়াইট হাউসে গিয়েছিলেন। আমেরিকার প্রেসিডেন্ট শ্রীমতী গান্ধী মুখোমুখি বৈঠকে অনেক বিস্তারিত আমি বলতে চাই না। আমেরিকার প্রেসিডেন্ট শ্রীমতী গান্ধীকে বলেছিলেন যে পূর্ব পাকিস্তান এবং পাকিস্তানের যে লড়াই, এতে ভারত যাতে নাক না গলায়, ভারত যাতে কোনো পক্ষ অবলম্বন না করে, পাকিস্তানের সাথে যাতে কোনো রকম যুদ্ধে জড়িয়ে না পড়ে। প্রত্যুত্তরে শ্রীমতী গান্ধী অনেক কথার মধ্যে যে কথাটা সংক্ষেপে খুব গুরুত্বপূর্ণ, সে কথাটা বলেছিলেন যে আমাদের ভারতের সাথে আমেরিকার সম্পর্ক প্রভু ভৃত্যের নয়, ভারতের সাথে আমেরিকার সম্পর্ক হচ্ছে দুটি দেশের সমঝোতাপূর্ণ পারস্পরিক সমসাময়িক বন্ধুর সম্পর্ক। এতে প্রভু ভৃত্যের কোনো সম্পর্ক নেই। আপনার এই প্রস্তাব আমি মানতে পারবো না। বিকালে নির্ধারিত প্রেস কনফারেন্স থাকা সত্ত্বেও, যৌথ প্রেস কনফারেন্স থাকা সত্ত্বেও শ্রীমতী গান্ধী সভা ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন। সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট হুমকির সুরে শ্রীমতী গান্ধীকে বলেছিলেন, ম্যাডাম কাজটা ভালো হলো না, পরিণামটা ভালো হবে না। শ্রীমতী গান্ধী প্রত্যুত্তরে শুধু বলেছিলেন সময়ই বলবে। এটা সকলেই জানেন। আমেরিকা পাকিস্তানকে সাহায্য করার জন্য সপ্তম নৌবহর বঙ্গোপসাগরে পাঠিয়ে দিয়েছিল। আর তখনকার জোট নিরপেক্ষ নীতি এতটাই শক্তিশালী ছিল যে সে সময় ভারতের পাশে ওয়ারেস ভুক্ত না হওয়া সত্ত্বেও রাশিয়া ভারতের পাশে দাঁড়ানোর জন্য অষ্টম নৌবহর রওনা করাতে আমেরিকা পরিণতিটা বুঝতে পেরে আমাদের বঙ্গোপসাগর থেকে ব্যাক করে পালিয়ে চলে গিয়েছিল। আর এর ফলে পাকিস্তানের প্রায় 1 লক্ষ সৈন্য আমাদের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে এবং স্বাধীন বাংলাদেশ তৈরি হয়। এটা ছিল পরিণতি। আর আজকের কথা বোঝার জন্য আমি আরেকটি উদাহরণ দেব। অটল বিহারী বাজপেয়ী, যে কার্গিল দিবস বলা হচ্ছে, অটল বিহারী বাজপেয়ী আমাদের সাথে বিভিন্ন প্রশ্নে মতবিরোধ ছিল, কিন্তু অটল বিহারী জিও এই যে জোট নিরপেক্ষ নীতি, সেই নীতিতে অবিচল ছিলেন। এবং উনি কার্গিল যুদ্ধ চলাকালীন সময়ে আমেরিকার প্রেসিডেন্ট যথারীতি অটলজিকে ফোনে সেখানে হুমকি দিয়েছিলেন, অটলজি আপনি অবিলম্বে কার্গিল সীমান্ত থেকে ভারতীয় সেনাদের ফিরিয়ে নিয়ে আসুন, না হয় পরিণতি ভালো হবে না, কারণ পাকিস্তানের কাছে পারমাণবিক বোমা আছে। 71-এ কিন্তু ভারতবর্ষের কাছে পারমাণবিক অস্ত্র ছিল না, কিন্তু কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানের কাছে যেমন পারমাণবিক অস্ত্র ছিল,